ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে আমাদের প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ রাসায়নিক পরিবর্তনের এমসিকিউ নিয়েই মূলত আলোচনা করব। তো প্রথমেই আমি কিছুটা দুঃখ প্রকাশ করে নিচ্ছি, কারণ এই ভিডিওটা আমাদের 2 দিন বা 3 দিন আগেই দেওয়ার কথা ছিল, বাট সময়ের স্বল্পতার কারণে আমি হয়তো এটা ভিডিও আপলোড করতে পারিনি। আজকে এই চ্যাপ্টারটা পুরো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের কোন কোন টপিকগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেটা আমি প্রথমে জেনে নিব। দেখো, আমার এখানে খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই চ্যাপ্টার। আমি যদি একটু হাইলাইট করে নিই, আমাদের রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ এই অংশের মধ্যে শুরুতে আমাদের যেটা আছে সেটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন। গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন, এই অংশে গ্রিন কেমিস্ট্রিতে ম্যাথমেটিক্যাল একটা টার্ম আছে আমাদের, সেটা হচ্ছে অ্যাটম ইকোনমি। অ্যাটম ইকোনমি, এই অ্যাটম ইকোনমিটা কীভাবে বের করতে হয় সেটার ম্যাথমেটিক্যাল একটা সংজ্ঞা আছে। সেই সংজ্ঞাটা দিয়েই মূলত আমি বাকি জিনিসগুলো করব এবং তোমাদেরকে হাতে কলমে দেখাই দিব যে অ্যাটম ইকোনমিটা কী। তারপর আমাদের গ্রিন কেমিস্ট্রির 12টা নীতিমালা আছে, যেগুলা 1991 সালে আবিষ্কৃত হয়ে আজ পর্যন্ত সেটা গ্রিন কেমিস্ট্রির নীতিমালা হিসেবেই সারা বিশ্বে স্বীকৃত। তো গ্রিন কেমিস্ট্রির যে 12টা নীতিমালা সেটা 2জন বিজ্ঞানী আবিষ্কার করেন এবং সেই 2জন বিজ্ঞানীর নাম হচ্ছে পল টি অ্যানাস্তাস এবং জন সি ওয়ার্নার। এই 2জন বিজ্ঞানী, আমেরিকান 2জন বিজ্ঞানী, এদেরকে পরিবেশ রসায়নবিদ বলা হয়। যাই হোক, তাহলে সেখান থেকে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন এবং অ্যাটম ইকোনমি এই জিনিসটা আমরা জানব। তারপরে যেটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভর ক্রিয়া সূত্র, বা ইংরেজিতে এটাকে বলা হয় ল অফ মাস অ্যাকশন। সেই ভর ক্রিয়া সূত্র থেকে আমরা কেপি এবং কেসি কীভাবে নির্ণয় করা হয়, কেপি কেসি এর একক সহ কেপি এবং কেসি এর মধ্যে যে রিলেশনটা আছে, কেপি এবং কেসি এর মধ্যে রিলেশন হচ্ছে এরকম: কেপি ইকুয়ালস কেসি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন। এই সমীকরণটার যে কেপি কীভাবে বের করতে হয়, কেসি কীভাবে বের করতে হয়, একটার সাথে একটা রিলেশন কীভাবে নির্ণয় করতে হয়, আর এর মান কী বসাবো, টি এর মান, ডেল্টা এন কী, সবগুলো জিনিস আমরা জানব। তাহলে সেটা হচ্ছে ভরক্রিয়া সূত্র, যেটা কেপি এবং কেসি নির্ণয় করতে হয়। সেটার আবার এককটাও খুব ইম্পর্টেন্ট, বারবারই আসে। তারপরে আমাদের যেটা আছে, যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লা শ্যাতেলিয়ার নীতি। লা শ্যাতেলিয়ার নীতি, এই নীতিটা যদি আমি একটু সংক্ষেপে বলি, যে কোনো একটা উভমুখী বিক্রিয়া যখন সাম্যাবস্থায় থাকে, তখন সাম্যাবস্থায় থাকা অবস্থায় যখন ওই বিক্রিয়ার কোনো নিয়ামক, তাপ, চাপ, ঘনমাত্রা এর যে কোনোটা পরিবর্তন করা হয়, তখন বিক্রিয়ার সাম্যাবস্থা এমন একটা দিকে সরে যাবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। তাহলে সেই ক্ষেত্রে তাপ, চাপ এবং ঘনমাত্রার ভূমিকা বাড়ালে কোন দিকে যাবে, কমালে কোন দিকে যাবে, সেই জিনিসগুলো নিয়ে ডিটেলস আমি কথা বলবো। তাহলে সেটি হচ্ছে লা শ্যাতেলিয়ার নীতি। তারপরে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের প্রভাবক নিয়ে এখানে ছোট্ট কিছু জানার আছে। প্রভাবক, তারপরেই আছে আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে পিএইচ ও বাফার দ্রবণ। পিএইচ কি, বাফার দ্রবণ কি, পিএইচের মধ্যে পিএইচ নির্ণয়, এটা দুর্বল অ্যাসিডের পিএইচ নির্ণয়, দুর্বল ক্ষারের পিএইচ নির্ণয়, সবল অ্যাসিডের, সবল ক্ষারের পিএইচ, এগুলো সবগুলো নির্ণয় কীভাবে করতে হয়। আবার বাফার দ্রবণ, তাও 2 ধরনের, অম্লীয় বাফার দ্রবণ, ক্ষারীয় বাফার দ্রবণ। সে অম্লীয় এবং ক্ষারীয় বাফার দ্রবণের আবার পিএইচ নির্ণয় করার জন্য একটা সমীকরণ আছে, যেটাকে হেন্ডারসন-হেসেলবাখ সমীকরণ বলা হয়। এই সমীকরণগুলো কিভাবে হবে সেই জিনিসগুলো আমরা ডিটেলস জানব। এর পরবর্তীতে আমাদের, যদিও বর্তমান সিলেবাসে সেটা কিছুটা তোমাদেরকে ছাড় দেওয়া আছে, সেটা হচ্ছে, আমি সেটা নিয়ে একটু হালকা করে কথা বলবো, সেটা হচ্ছে প্রশমন তাপ বা বিভিন্ন প্রকার যে তাপগুলো আছে, সেই তাপগুলো আমরা কিছুটা হাইলাইট করব। যদিও কোনো কোনো অংশ হয়তো আমাদের বর্তমানে যারা 2021-এর পরীক্ষার্থী তাদের জন্য নাই, আবার 2022 পরীক্ষার্থী তাদের জন্য আছে, সেজন্য আমি
মোটামুটি যেগুলো একদম না জানলেই নয়, হয়তো মানে ফান্ডামেন্টাল জিনিসগুলো তোমাদেরকে জানিয়েই আমি এই পুরো চ্যাপ্টারটা হাইলাইট করব। তো যাই হোক, হয়তো ঘন্টাখানেকের একটা ব্যাপার। তোমাদের কাছে অনুরোধ যে পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই খুব মনোযোগ দিয়ে দেখবে এবং সেটা প্রিপারেশান নেওয়ার সময় খাতায় কিছুটা লিখে তারপর প্রিপারেশান নেবে সুন্দর করে। তো আগাম শুভকামনা থাকলো। তাই দেখো, আমি প্রথমেই যে প্রশ্নের এখানে ইয়েটা পাচ্ছি, আমি দিনাজপুর বোর্ড 2019 নিয়ে প্রথমে স্টার্ট করছি, আলাপ করছি। 2019 দিনাজপুর বোর্ড। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলা অর্থাৎ যে টপিকগুলো ছাড়া এগুলার বাইরে কিছু কিছু টপিক আছে যেগুলা আমাদের যখনই বোর্ড প্রশ্নে কিছুটা রেফারেন্স আসবে সেগুলো নিয়ে আমি কথা বলবো। তাহলে এই ক্ষেত্রে দেখো, আমাদের একটা প্রশ্ন আছে এখানে যে কোন বিক্রিয়াটিতে কেপি এর একক অ্যাটমসফিয়ার স্কোয়ার। এখন সেটা জানার আগে আমরা যদি দুই একটা বিক্রিয়ার অবস্থা দেখি যে কার কেপি এর একক কিংবা কেসি এর একক কী হবে সেটা কীভাবে বের করব। দেখো, ধরো আমি দুইটা ক্রিটিক্যাল টাইপের মানে বিক্রিয়া লিখছি, যেটা হচ্ছে নাইট্রোজেন প্লাস 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে আমি 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করলাম। তাহলে এই ক্ষেত্রে এই বিক্রিয়ার কখনো কেপি এর এককও বলতে পারে, আবার কখনো কেসি এর এককও বলতে পারে। দেখো, আমরা যখনই কেপি এর একক জানতে চাইব তাহলে সেক্ষেত্রে আমরা এটা বের করব কিভাবে, কারণ কেপিটা অ্যাটমসফিয়ারের সাথে রিলেটেড, প্রেশারের সাথে রিলেটেড বা আংশিক চাপের সাথে রিলেটেড। আমার এইখানে সবসময় উপরে হবে উৎপাদের আংশিক চাপ, নিচে হচ্ছে বিক্রিয়কের আংশিক চাপের গুণফল এবং উপযুক্ত ঘাত সহ। তাহলে দেখো, এখানে অ্যামোনিয়া যেহেতু 2 মোল আছে, তার মানে এটার এককটা হবে অ্যাটমসফিয়ার স্কোয়ার। আর এখানে যেহেতু নাইট্রোজেন আছে 1 মোল, তাহলে অ্যাটমসফিয়ার ইন্টু এটা আছে 3 মোল, তাহলে অ্যাটমসফিয়ার কিউব। তাহলে ফাইনালি আমাদের উপরে অ্যাটমসফিয়ার স্কোয়ার আর নিচে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার 4। তাহলে নিচের টার্মটা যদি উপরে যায় তাহলে তার একক হবে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার -2। অর্থাৎ আমি এই বিক্রিয়াটার এখানে হয়তো আমি ভেঙে ভেঙে করে দেখিয়েছি অ্যাটমসফিয়ার ইনভার্স 2। তুমি কিন্তু এইভাবেও করতে পারতা যে অ্যাটমসফিয়ার প্রথমে লিখে আমাদের এইটার মোল সংখ্যা প্রথমে যা আছে সেটা মাইনাস নিচের দুইটার মোল সংখ্যা অর্থাৎ 1 + 3 সমান অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার -2, এটাই হয়। আবার একইভাবে আমাদের এটার যদি কেসি এর একক বের করতে চাইতাম তাহলে কেসি এর একক হইতো মোল পার লিটার, এই টার্মটা দিয়ে তারপরে একইভাবে এটা 2 মাইনাস এখানে 1 + 3, তাহলে সমান মোল পার লিটার টু দি পাওয়ার তাও কিন্তু -2। অর্থাৎ এখানে যেই রকম -2 হবে অ্যাটমসফিয়ারের উপর -2, আর এখানে ঘনমাত্রার একক যেটা মোল পার লিটার সেটার উপর -2। তাহলে ফাইনালি কিন্তু এটা যাচ্ছে মোল ইনভার্স টু লিটার স্কোয়ার, কারণ -1 -2 গুণ করলে মানে 2 কে 2 প্লাস হবে, আর এটা 1 -2 তাহলে -2 আছে। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিটার স্কোয়ার মোল ইনভার্স টু এইভাবে লিখতে পারি। তাহলে দেখো, খুব সহজেই কিন্তু আমরা যে কোনো বিক্রিয়ার কেপি এর একক এবং কেসি এর একক বের করতে পারি। এখন ধরো এই প্রসঙ্গে আমি যদি আরেকটু ক্রিটিক্যাল টাইপের একটা বিক্রিয়া দিই, যেমন আমি এরকম একটা বিক্রিয়া দিলাম যে 2N2O5 এটা বিয়োজিত হয়ে 4NO2 + O2 উৎপন্ন করে। আমাকে প্রথমে দেখতে হবে যৌগ যেগুলো দেওয়া আছে সেগুলা সবগুলা একই স্টেটে, বিশেষ করে গ্যাসীয় অবস্থায় আছে কিনা। অনেক সময় এটা ফিজিক্যাল স্টেটটা গ্যাসীয় দিয়ে দেয়। গ্যাসীয় যদি না দিয়ে অন্য একটা মানে কোনো একটা লিকুইড কিংবা অ্যাকোয়াস এরকম দেয় তাহলে কিন্তু সেটাও বহুমুখী বিক্রিয়া, অর্থাৎ আমাদের কেপি কেসির জন্য বিবেচিত হবে না। তাহলে এই ক্ষেত্রে তিনটা ধরলাম যে গ্যাসীয় অবস্থায় আছে। তাহলে এটার যদি আমি কেপি এর একক বের করতে চাই তাহলে কেপি সমান প্রথমে আমরা অ্যাটমসফিয়ার লিখে এই যে দেখো এই পাশে উৎপাদের যে মোল সংখ্যা আছে 4 একে 5 মাইনাস এই পাশে যেটা আছে 2, তার মানে এটা হবে অ্যাটমসফিয়ার কিউব। আর
সেটারই হবে মোল পার লিটার টু দি পাওয়ার তাও 5 - 2 তার মানে কিউব ইকুয়ালস সেটা হবে মোল কিউব লিটার ইনভার্স 3। তাহলে এইভাবে যে কোনো বিক্রিয়ার আমরা কেপি এর একক বা কেসি এর একক এইভাবে বের করতে পারবো। এবং আমাদের এই প্রশ্নটা কিন্তু বারে বারে এখানে আছে। তাহলে কোন বিক্রিয়ার কেপি এর একক অ্যাটমসফিয়ার স্কোয়ার, সেটা আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 4টা বিক্রিয়া দিচ্ছে। প্রথম ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস ক্লোরিন বিক্রিয়া করলে PCl5 উৎপন্ন হয়, সেটাতে বিয়োগফলটা -1 হয়, অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার -1 হবে। তারপরে যেটা বিক্রিয়া আছে 2 মোল অ্যামোনিয়া 1 মোল নাইট্রোজেন এবং 3 মোল হাইড্রোজেন উৎপন্ন করে। তাহলে 1 মোল নাইট্রোজেন এবং 3 মোল হাইড্রোজেন মিলে হচ্ছে 4 মোল, 4 থেকে 2 গেলে 2 অ্যাটমসফিয়ার স্কোয়ার হবে ওই বিক্রিয়াটা। কারণ পরের বিক্রিয়া আছে 2HI মানে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড বিক্রিয়া করে হাইড্রোজেন এবং আয়োডিন উৎপন্ন করে। সুতরাং সেই বিক্রিয়ার কেপি এবং কেসির এককই নাই, কারণ 2 থেকে 2 বাদ গেলে 0 হয়। তারপরে আমাদের যে বিক্রিয়াটা আছে COCl2, এটা CO প্লাস Cl2 উৎপন্ন, সুতরাং সেই বিক্রিয়াও 2 থেকে 1 গেলে 1 অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার 1 বা অ্যাটমসফিয়ারই হবে। সুতরাং আমাদের অ্যাটমসফিয়ার স্কোয়ার হবে আমাদের দ্বিতীয় বিক্রিয়ায়, অর্থাৎ যেই বিক্রিয়ায় 2 মোল অ্যামোনিয়া বিক্রিয়া করে 1 মোল নাইট্রোজেন এবং 3 মোল হাইড্রোজেন উৎপন্ন করে, এই বিক্রিয়ারই কেপি এর একক হচ্ছে অ্যাটমসফিয়ার স্কোয়ার। একইভাবে যদি বলতো এই বিক্রিয়ার ঘনমাত্রা সাপেক্ষে যে সাম্য ধ্রুবক বের করে, অর্থাৎ কেসি এর একক হবে একইভাবে মোল পার লিটার টু দি পাওয়ার অর্থাৎ স্কোয়ার সমান ফাইনালি মোল স্কোয়ার লিটার ইনভার্স 2। এটা হয়তো এই বিক্রিয়ার কেসি এর একক। যাই হোক, আমি কেপি এবং কেসির একক এটা কিন্তু বারে বারেই বিভিন্ন পরীক্ষায় আসে, সুতরাং এটা ঘাবড়ানোর কিছু নাই। এইভাবে আমরা খুব সহজে বের করতে পারবো। এইবার দেখো আমাদের পরবর্তী খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে যে বাফার দ্রবণ হলো, আমরা বাফার দ্রবণ যদি বলি, এখন বাফার শব্দের অর্থ হচ্ছে টু রেসিস্ট বা বাধা প্রদান করা। তাহলে বাফার দ্রবণ 2 ধরনের, অর্থাৎ বাফার দ্রবণের সংজ্ঞাটা যদি বলা হয় যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচের মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে সেটাকেই বাফার দ্রবণ বলা হয়। এখন আমাদের এখানে 3টা দ্রবণ দেওয়া আছে। দেখো, একটা দেওয়া আছে 1 নম্বর যে 30 ml 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড CH3COOH এবং সাথে দেওয়া আছে 15 ml 0.15 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো এখানে কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে, যেহেতু দুইটার ঘনমাত্রা সেম, এখানে যখন এটা দুইটা বিক্রিয়া করবে 15 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এটা শেষ হয়ে যাবে। এটা এখান থেকে 30 ml থেকে 15 ml বিক্রিয়া করবে, আরও 15 ml 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড অবশিষ্ট থাকবে, অর্থাৎ দুর্বল অ্যাসিড অবশিষ্ট থাকে, এবং এটা থেকে বিক্রিয়া করলে 15 ml 0.1 মোলার সোডিয়াম অ্যাসিটেট উৎপন্ন হয়। তার মানে বিক্রিয়ায় যেহেতু দুর্বল অ্যাসিড এবং তার লবণ অবশিষ্ট থাকে, সুতরাং এটা একটা বাফার দ্রবণ হবে। তার মানে এটা একটা বাফার দ্রবণ হবে, কারণ এখানে অ্যাসিডের পরিমাণ বেশি আছে, ক্ষারের পরিমাণটা কম আছে। এবার দ্বিতীয় যে ইয়েটা নিয়েছে সেটা লেখা আছে 30 ml 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড CH3COOH এবং একইভাবে এটাও 30 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো একটু যদি খেয়াল করো, এই দুইটা যখন বিক্রিয়া করবে এটা পরিমাণও সেম, ঘনমাত্রাও সেম, তার মানে এটা পুরোটাই বিক্রিয়া করে এখানে না অ্যাসিড না ক্ষার কোনোটাই অবশিষ্ট থাকে না, সুতরাং এটা কোনো বাফার দ্রবণ সৃষ্টি করবে না। আমার 3 নম্বর যে ইয়েটা আছে সেটাতে এরকম আছে যে প্রথমে 25 ml 25 ml 0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং এখানে বলা আছে 15 ml 15 ml 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে। তাহলে সেই ক্ষেত্রে 25 ml 0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং 15 ml 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি বিক্রিয়া করে, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আরও 25 থেকে 15 কিলো আরও 10 ml 0.1 মোলার দুর্বল ক্ষার অবশিষ্ট থাকবে এবং এখানে একটা ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করবে। তার মানে এটা ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি হবে, এটা অম্লীয় বাফার দ্রবণ তৈরি হবে, কিন্তু এটা কোনো বাফার দ্রবণ তৈরি করবে না।
তাহলে আমাদের আনসার হচ্ছে বাফার দ্রবণ হলো 1 আর 3, 2 নম্বর কোনো বাফার দ্রবণ তৈরি করবে না। আমরা শর্টকাট 2টা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এইবার আমরা চলে যাব আমরা কিন্তু আলাপ করছিলাম দিনাজপুর বোর্ড 2019। দেখে এই প্রশ্নটা খুব মজার একটা প্রশ্ন। সেই প্রশ্নটা হচ্ছে আমার লেখা আছে কোন প্রক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া প্রথমে লেখা আছে বন্ধন বিয়োজন। বন্ধন বিয়োজন এটা একটা। খ নাম্বার যেটা লেখা আছে সেটা হচ্ছে বাষ্পীভবন গলন। বাষ্পীভবন, তারপর গতে লেখা আছে গলন, এবং ঘতে যেটা লেখা আছে সেটা হচ্ছে ঘনীভবন। তাহলে এই বিক্রিয়াগুলো কোনটা তাপ উৎপাদী আর কোনটা তাপহারী সেটা আমরা কীভাবে বুঝবো? যখনই একটা বিক্রিয়ায় কোনো কিছু ভাঙ্গা হয় বা নিচ থেকে উপরে যায়, যেমন ধরো বন্ধন বিয়োজনের জন্য আমার একটা বন্ধনকে ভাঙতে হবে, তাহলে ভাঙতে হলে সেখানে শক্তির প্রয়োজন হবে, শক্তির প্রয়োজন হলে সেটা তাপহারী বিক্রিয়া, তাহলে বন্ধন বিয়োজন একটা তাপহারী বিক্রিয়া। আবার বাষ্পীভবন মানে হচ্ছে তরল পদার্থকে বাষ্পে পরিণত করতে, তাহলে তরলের অণুগুলো যেটা কিছুটা কাছাকাছি দূরত্ব আছে তাদের বন্ধনকে ভেঙে তাদেরকে দূরে দূরে সরিয়ে নেওয়ার প্রক্রিয়াটা হচ্ছে বাষ্পীভবন। তার মানে সেখানেও কিন্তু আমাদের হিট দিতে হবে, সুতরাং এটাও তাপহারী বিক্রিয়া। আবার গলন মানে হচ্ছে আমরা কঠিন পদার্থকে যখন তরলে পরিণত করব সেখানেও কঠিন পদার্থের অণুগুলো যেটা কাছাকাছি আছে তাদেরকে কিছুটা দূরে সরাইতে হবে, সেটা হচ্ছে গলন। বাট এর বিপরীত যত প্রক্রিয়া আছে, যেমন বন্ধন বিয়োজন যেরকম তাপহারী সেরকম বন্ধন গঠনটা কিন্তু তাপ উৎপাদী। বাষ্পীভবন যেরকম বাষ্পীভবন মানে হচ্ছে তরলকে বাষ্পে পরিণত করা, তার বিপরীত প্রক্রিয়াটা অর্থাৎ ঘনীভবন, তাহলে সেটাই কিন্তু অবশ্যই তাপ উৎপাদী হবে। তাহলে এখানে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া হবে এইটা। একইভাবে কঠিনীভবন, অর্থাৎ আমাদের যদি তরলকে আমি কঠিনে পরিণত করি সেখানেও কিন্তু তাপ উৎপন্ন হবে। তাহলে এইভাবে তোমরা এগুলা জেনে নিবা যে আমাদের ঘনীভবন প্রক্রিয়াটা তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া। তারপরে এই থেকে আমাদের আরেকটা জিনিস যেটা আসছে সেটা হচ্ছে কোনটি প্রভাবক বিষ। আমাদের প্রভাবকের অংশটা যদিও বর্তমান সিলেবাসে কিছুটা এই রিভাইজ সিলেবাসে মনে হয় বাদ দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও আমাদের ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক, তারপরে আবিষ্ট প্রভাবক, অটো প্রভাবক, এই 4টা প্রভাবক আমি মোটামুটি জেনে রাখবো। ধনাত্মক প্রভাব হচ্ছে যারা বিক্রিয়ার হারকে বৃদ্ধি করে, সেগুলো হচ্ছে ধনাত্মক প্রভাবক। আবার ঋণাত্মক প্রভাব কিছু আছে যেটা কোনো একটা বিক্রিয়ার দ্রুত গতিকে কিছুটা হ্রাস করে ধীর করে, সেগুলো হচ্ছে ঋণাত্মক প্রভাবক। যেমন এরকম কিছু আছে, যেমন আমি যদি এই যে ক্লোরোফর্ম জারণ হ্রাস করার জন্য সেখানে 1% ইথানল যোগ করা হয়, ইথানল যোগ করলে ক্লোরোফর্মটা বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে যে ফসজিন গ্যাস উৎপন্ন করে সেই উৎপন্ন হওয়ার গতিটা হ্রাস পায়, তাহলে সেটা হচ্ছে ঋণাত্মক প্রভাবক। এরকম বেশ কিছু ঋণাত্মক প্রভাবক আছে যেগুলো আমরা সাধারণত কোনো একটা বিক্রিয়ার গতিকে স্লো করার জন্য হ্রাস করার জন্যই ব্যবহার করি। গেল। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের অটো প্রভাবক এবং একটা হচ্ছে আবিষ্ট প্রভাবক। আমি জাস্ট মুখে বলি, অটো প্রভাবক হচ্ছে আমাদের যদি কোনো বিক্রিয়ায় এমন কোনো উৎপাদ উৎপন্ন হয় যে উৎপাদটি নিজেই ওই বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করে, সেটাকে বলা হয় অটো প্রভাবক। তাহলে সেটা কি? যেমন আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ফেরাস সালফেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অক্সালিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড যখন একসাথে বিক্রিয়া করব তখন পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা ম্যাঙ্গানাস আয়নে পরিণত হয় আর অক্সালিক অ্যাসিডটা কার্বন ডাইঅক্সাইড পরিণত হয় এবং সেখানে পানি উৎপন্ন হয়। তো এইখানে ওই ম্যাঙ্গানাস আয়ন যেটা উৎপন্ন হয়, মানে পারম্যাঙ্গানেটের ম্যাঙ্গানিজের যে আনুসংখ্যা হচ্ছে +7, সেখান থেকে +2 বিজারিত হয়। সেই +2 উৎপন্ন হওয়ার সাথে সাথে কিন্তু বিক্রিয়ার গতিটা বেড়ে যায়। তাহলে এই যে +2 অর্থাৎ ম্যাঙ্গানাস উৎপন্ন হওয়ার সাথে সাথে যেহেতু বিক্রিয়ার গতি বেড়ে যায়, অর্থাৎ ওইটা একটা উৎপাদ, তাহলে সেই ম্যাঙ্গানাস 2+টাই ওই বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করে। সেই ম্যাঙ্গানাস কিন্তু আমরা আলাদা করে দিতে হয় না, তাহলে সেটা হচ্ছে ওই বিক্রিয়ার অটো বা স্বপ্রভাবক বা এটাকে স্বয়ংক্রিয় প্রভাবক বলে। আবার আমাদের আবিষ্ট প্রভাবক যেটা আছে সেটা হচ্ছে যদি কোনো বিক্রিয়ায় একটা
বস্তুর প্রভাবে অন্য আরেকটাও প্রভাবিত হয়, সেটাকে বলে আবিষ্ট প্রভাবক। এবং সেই প্রভাবকে আমাদের এখানে সোডিয়াম সালফাইড একটা যৌগ আছে, যেটার প্রভাবে আমাদের সোডিয়াম আর্সেনেটে পরিণত হয়। সেই জিনিসগুলো দেখে নিবা, আমি ডিটেলস আর বলছি না। তাহলে সেটা আবিষ্ট প্রভাবক, বা ইংরেজিতে এটাকে ইনডিউসড ক্যাটালিস্ট বলা হয়। আর এর বাইরে আমাদের যেগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে প্রভাবক বিবর্ধক, বা ইংরেজিতে ক্যাটালিস্ট প্রমোটার বলা হয়। প্রভাবক বিবর্ধক হচ্ছে যেই যৌগটা নিজে প্রভাবক হিসেবে কাজ করে না, কিন্তু অন্য কোনো প্রভাবকের প্রভাবন ক্ষমতা বাড়িয়ে দেয়, সেটাকে বলা হয় প্রভাবক বিবর্ধক। আর প্রভাবক বিষ হচ্ছে সাধারণত আর্সেনিক অক্সাইড। আর্সেনিক যেহেতু একটা বিষাক্ত পদার্থ, বিষাক্ত ধাতু, আর্সেনিক অক্সাইডটা একটা প্রভাবক বিষ হিসেবে কাজ করে। এবং প্রভাবক বিষটা কি, যেই যৌগ নিজে কোনো ঋণাত্মক প্রভাবক হিসেবে কাজ করে না, কিন্তু অন্য কোনো প্রভাবকের প্রভাবন ক্ষমতাটাকে হ্রাস করে, সেটাকে বলা হয় প্রভাবক এই বিষ, ক্যাটালিস্ট পয়জন বলা হয়। আর প্রভাবক বিবর্ধকের উদাহরণ হচ্ছে যেমন আমাদের এই যে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করার সময় আয়রন চূর্ণকে প্রভাবক হিসেবে কাজ করে, এবং সেখানে মলিবডেনাম একটা পদার্থ আছে, এই মলিবডেনামটা প্রভাবক বিবর্ধক হিসেবে কাজ করে। যাই হোক, এখানে যেটা প্রশ্ন দিয়েছে যে কোনটি প্রভাবক বিষ, আমাদের এখানে আনসার হবে আর্সেনিক অক্সাইড As2O3। আচ্ছা, তাইলে আমরা মোটামুটি বেশ কিছু জিনিস জানলাম। এইবার আমাদের আরেকটা ইম্পর্ট্যান্ট আছে, সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এর বিক্রিয়ায় ডেল্টা এইচ কত হবে। দেখো, আমি একটু করে লিখি যে যদি অ্যাসিড এবং ক্ষার দুইটাই যদি সবল হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হবে। এই ক্ষেত্রে ডেল্টা এইচের মান হবে -57.34 কিলোজুল। অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার দুইটাই সবল হলে সেই ক্ষেত্রে আমাদের ডেল্টা এইচ বা প্রশমন তাপের মান হবে -57.34 কিলোজুল, বা একটু এদিক সেদিক, পয়েন্টের ডিফারেন্স। বাট তাদের যদি কোনো একটা দুর্বল হয়, যেমন HCl আছে কিন্তু এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, অথবা আমাদের এইদিকে অ্যাসিটিক অ্যাসিড এবং এইদিকে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, অর্থাৎ প্রথম বিক্রিয়ায় অ্যাসিডটা সবল, ক্ষারটা দুর্বল, আর দ্বিতীয় বিক্রিয়ায় অ্যাসিডটা দুর্বল, ক্ষারটা সবল। তাহলে সেক্ষেত্রে এদের ডেল্টা এইচের মান প্রায় -55 বা 54 এই টাইপের, অর্থাৎ 2-3 এরকম করে কমে। মানে যেহেতু একটা সবল একটা দুর্বল, 2 অথবা 3 কমবে, কাছাকাছি -55 or -54 এরকম একটা মান। আবার যদি দুইটাই CH3COOH প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুইটাই যদি দুর্বল হয়, তাহলে সেক্ষেত্রে এটার প্রশমন তাপটা ডেল্টা এইচ ইকুয়ালস -50 or -51 এই টাইপের একটা মান আসে, কাছাকাছি মান। কিন্তু আমাদের খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, যদি আমি অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোফ্লোরিক অ্যাসিড এবং ক্ষারের ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড নিই, বা সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইড, মানে ক্ষারটা সবল বাট অ্যাসিডটা যদিও এটা একটা দুর্বল অ্যাসিড, কিন্তু হাইড্রোফ্লোরিক অ্যাসিড নিলে ফ্লোরাইডের আকার ছোট হওয়ার কারণে সেখানে চার্জ ঘনত্ব বেশি, ফলে এখানে যে পানির অণু উৎপন্ন হয় সেই পানির অণুটা ফ্লোরাইডের চারিদিকে যুক্ত হয়, এবং যুক্ত হলে হাইড্রেশন এনথালপি বা পানি যোজন শক্তি নামে এক্সট্রা কিছু শক্তি নির্গত হয়, যার কারণে এই ডেল্টা এইচের মানটা এখানে -68.6 কিলোজুলের কাছাকাছি হয়, এবং এই মানটাই আমাদের প্রশমন তাপের মধ্যে সর্বোচ্চ মান। তাহলে আমরা এই কয়েকটা ক্যাটাগরিতে আমি প্রশমন তাপের মানটা ভালো করে মেমোরিতে রাখবো। এবং আমার এখানে যেটা প্রশ্ন এসছে, দেখো, অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড CH3COON এবং পানি উৎপন্ন করে, বিক্রিয়ার প্রশমন তাপের মান কোনটি। ডেল্টা এইচ প্রথমে দেওয়া আছে -68.6, যেটা আমাদের এইটার মান। তারপরে দেখা আছে -58.03, যেটা প্রায় শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষারের প্রশমন তাপের মান। গ নাম্বার যেটা লেখা আছে -57.34, যেটা বরাবর, অর্থাৎ আমাদের সবল অ্যাসিড সবল ক্ষারের। আর ঘ নাম্বার যেটা লেখা আছে -55.22 কিলোজুল। তার মানে আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে এই যে দেখো -55.22, যেটা একটা অ্যাসিড, অর্থাৎ হয় অ্যাসিড দুর্বল অথবা ক্ষার দুর্বল, অন্য একটা সবল, যেহেতু আমাদের বিক্রিয়াটা দেওয়া আছে এইটা।
CH3COOH এবং NaOH দুর্বল অ্যাসিড, সেই জন্য মানটা -55-এর কাছাকাছি হবে। সুতরাং এটা নিয়ে আর কথা বাড়াবাড়ির দরকার নাই। তাহলে আমরা একটা বোর্ড কোশ্চেন শেষ করলাম, দিনাজপুর বোর্ড 2019। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী বোর্ড কোশ্চেন, যেটা রাজশাহী বোর্ড 2019। দেখো আমাদের এখানে কিন্তু ছোটোখাটো কিছু প্রশ্ন আমরা বারবার যখনই আলাপ করব তাহলে সেক্ষেত্রে এগুলা চলে আসে ওইভাবে, যে আমরা এগুলা আশা করি আলাপ আলোচনার ভিত্তিতেই সেগুলা মোটামুটি ক্লিয়ার করে ফেলব। আমাদের প্রথম প্রশ্ন, মাটির পিএইচ বৃদ্ধিতে কোনটি ব্যবহার করা হয়? দেখো মাটির পিএইচ বৃদ্ধিতে আমরা এমন একটা জিনিস ব্যবহার করব যেটা ক্ষারীয় একটা পদার্থ, কারণ ক্ষার যোগ করলে পিএইচ বাড়ে আর অম্ল যোগ করলে পিএইচ কমে। আমাদের যেই যৌগগুলো আছে পটাশিয়াম নাইট্রেট, দেখো পটাশিয়াম নাইট্রেট সাধারণত পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং নাইট্রিক অ্যাসিড এই দুটা দিয়ে গঠিত। তো পটাশিয়াম হাইড্রোক্সাইডও স্ট্রং ক্ষার আর নাইট্রিক অ্যাসিডও স্ট্রং অ্যাসিড, তাহলে দুইটার জলীয় দ্রবণ যেটা হবে সেটা কিন্তু নিরপেক্ষ। তো এটা যোগ করলে কিন্তু মানে বাড়বেও না কমবেও না। তারপর আছে অ্যামোনিয়াম নাইট্রেট। অ্যামোনিয়াম নাইট্রেট সেটাও কিন্তু আমাদের, যেহেতু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং নাইট্রিক অ্যাসিড, সুতরাং অ্যামোনিয়াম নাইট্রেটও কিন্তু একটা অম্লধর্মী পদার্থ। যেহেতু নাইট্রিক অ্যাসিড স্ট্রং অ্যাসিড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুর্বল ক্ষার, সুতরাং স্ট্রং অ্যাসিডের প্রাধান্য থাকবে। এইটা অ্যামোনিয়াম নাইট্রেট প্রয়োগ করলে পিএইচটা কমবে। তারপরে দেওয়া আছে অ্যামোনিয়াম বাইফসফেট, তাও কিন্তু বাইফসফেট মানে হচ্ছে সেখানে ফসফরিক অ্যাসিডের প্রাধান্য আছে, অর্থাৎ সেটাও অম্লীয় হবে। বাট আমাদের লাস্টে গ নাম্বারে যেটা লেখা আছে ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড মানে চুন। চুন একটা ক্ষারীয় পদার্থ, চুন প্রয়োগ করলেই মাটির পিএইচ অটোমেটিক বেড়ে যায়। তাহলে আমাদের প্রশ্নে যেটা বলা আছে যে মাটির পিএইচ বৃদ্ধিতে কোনটি ব্যবহার করা হয়, সুতরাং উত্তর হবে ক্যালসিয়াম অক্সাইড। সাধারণত কোনো জায়গায় অ্যাসিড বৃষ্টি হলে সেখানে পিএইচটা কিন্তু কমে যায়, সেক্ষেত্রে চুন প্রয়োগ করতে হয়। বিভিন্ন পুকুরে যখন নতুন বৃষ্টির পানি পড়ে সেটাতে অ্যাসিড বৃষ্টি আছে ধরে নিয়ে অনেক সময় দেখা যায় যে কিছু মাছ সেখানে মরে যায়। এই অ্যাসিড বৃষ্টির কারণে হয়তো মাটির পানির পিএইচটা কমে যায় বলে সেখানে চুন প্রয়োগ করলে পিএইচটা বেড়ে যায়। আবার অতিরিক্ত প্রয়োগ করলে কিন্তু পিএইচটা অতিরিক্ত বেড়ে যাবে। বাট আমাদের প্রশ্নে চাইছে মাটির পিএইচ বৃদ্ধিতে কোনটি ব্যবহার করা হয়, আনসার হবে আমাদের ক্যালসিয়াম অক্সাইড। নিচের কোন বিক্রিয়াটির তাপ অধিক? এই যে কিছুক্ষণ আগে আমরা বলছিলাম, প্রথমে লেখা আছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যাসিটিক অ্যাসিড বিক্রিয়া করে সোডিয়াম অ্যাসিটেট এবং পানি উৎপন্ন করে। যেহেতু একটা সবল একটা দুর্বল, সুতরাং এটা -55-এর কাছাকাছি হবে। তারপর দেখা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং আমরা জানি এটাতে -57.34 কিলোজুল। তারপরে যেটা দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং HF হাইড্রোফ্লোরিক অ্যাসিড বলেছিলাম, কিন্তু হাইড্রোফ্লোরিক অ্যাসিডে ফ্লোরাইড আয়নের আকার ছোট বলে প্রথমত পানি যেটা উৎপন্ন হয় সেটা তো 57.34 কিলোজুল তাপ উৎপন্ন হয়, ঠিক আছে। কিন্তু ওই ফ্লোরাইড আয়ন যেটা এখানে দ্রবণে থাকে, ফ্লোরাইড আয়নের আকার ছোট বলে তার চারদিকে পানির অণু যুক্ত হয়, হাইড্রেশন এনথালপি নামে অতিরিক্ত কিছু তাপশক্তি নির্গত হয়, যেটার মান প্রায় -11.26 কিলোজুল। তার মানে টোটাল মিলে সেখানে তাপ উৎপন্ন -68.6 কিলোজুল। তাহলে সেই জন্য এইটারই মান সবচেয়ে বেশি হবে। তারপরের প্রশ্ন সোডিয়াম হাইড্রোক্সাইড এবং নাইট্রিক অ্যাসিড, এটাও দুইটাই শক্তিশালী, সুতরাং ডেল্টা এইচের মান -57.34 হবে। তাহলে এখানে আমাদের আনসার যেটা হবে সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোফ্লোরিক অ্যাসিড, যেটার মান -68.6। কোনটি অধিক শক্তিশালী অ্যাসিড? দেখো আমাদের এখানে দুই ধরনের অ্যাসিড আছে, একটা হচ্ছে হাইড্রো অ্যাসিড আর একটা হচ্ছে অক্সো অ্যাসিড। যদি অ্যাসিডগুলোর মধ্যে শুধু হাইড্রোজেন এবং সাথে একটা হ্যালোজেন থাকে, যেমন হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোআয়োডিক অ্যাসিড, তো সেক্ষেত্রে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলোর তড়িৎ ঋণাত্মকতা যার যত কম সেটা কিন্তু অ্যাসিড হিসেবে তত বেশি শক্তিশালী হবে। অর্থাৎ আমাদের তড়িৎ ঋণাত্মকতার বিচারে ফ্লোরাইড গ্রেটার দেন ক্লোরাইড, গ্রেটার দেন ব্রোমাইড এবং গ্রেটার দেন আয়োডাইড, বা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এইভাবে। কিন্তু হাইড্রো অ্যাসিডের শক্তির মান হবে HI সবচেয়ে বেশি, তারপরে HBr, তারপরে HCl এবং সবশেষে হচ্ছে হাইড্রোফ্লোরিক অ্যাসিড। এইটাই সবচেয়ে বেশি শক্তিশালী অ্যাসিড। এবং আনসারটা আমাদের এখানে যেটা দেওয়া আছে কোনটি শক্তিশালী অ্যাসিড, তাহলে আনসার হবে HI, বা এটার নাম হচ্ছে হাইড্রোআয়োডিক অ্যাসিড। গেল আমাদের অ্যানাদার কোশ্চেন। তারপরে 4% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচের মান কত? চট করে করবা। আমাদের 4% সোডিয়াম হাইড্রোক্সাইড সমান, আমরা জানি 4% মানে 100/4,
এটাকে প্রথমেই আমি ঘনমাত্রার এককে প্রকাশ করব। সি ইকুয়ালস 1000 ডব্লিউ ডিভাইড বাই mv, এটা 4 গ্রাম ডিভাইড বাই 100 ml। 4% বলতে 100 ml এ 4 গ্রাম আছে, এটাই বোঝানো হয়। তাহলে সি ইকুয়ালস 1000 ডব্লিউ ডিভাইড বাই mv, এই জায়গায় যদি আমি এইটা মানটা বসাই 1000 ইন্টু 4 ডিভাইড বাই 40 ইন্টু 100, তাহলে 40 100 দিয়ে গুণ করলে 4000, আবার 4 দিয়ে 1000কে গুণ করলে তাও 4000। সুতরাং এইটার ঘনমাত্রা হবে 1 মোলার। তাহলে 1 মোলার যদি হয় তাহলে আমরা বের করব পিওএইচ ইকুয়ালস মাইনাস লগ 1 সমান 0। তাহলে পিওএইচ যদি 0 হয় তাহলে পিএইচ হবে আমাদের 14। আনসার এখানে যেটা দেওয়া আছে 0 1 7 14, তাহলে এটার আনসার হবে 14। 4% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে পিএইচ হবে 14। আর যদি আমি পিওএইচ বের করতে চাইতাম তাহলে পিওএইচ কিন্তু 0। এভাবে আনসার করতে হবে। এইবার আরেকটা তাও ইম্পর্টেন্ট প্রশ্ন, বাট ইজি আছে। সেই প্রশ্নটার হচ্ছে কোন দ্রবণের পিএইচ 1.5 হলো ওই দ্রবণের হাইড্রোজেন পিএইচ 1.5। তাহলে আমরা পিএইচ 1.5 যদি হয় তাহলে আমরা জানি যে পিএইচ মানে মাইনাস লগ এইচ প্লাস, এইটার সমানই হচ্ছে 1.5। আর আমি যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে লগ এইচ প্লাস এটা ইকুয়ালস হবে মাইনাস 1.5। সুতরাং হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সমান শিফট লগ বা 1/log, যেটাকে আমরা বলি অ্যান্টি লগ দিয়ে মাইনাস 1.5, এই মানটা যেটা আসবে সেটাই হবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এটা পিএইচ দেওয়া থাকলে হাইড্রোজেন আয়োডাইড এইভাবে আমরা বের করতে পারি। এরপরে আমাদের যেটা দেওয়া আছে দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যার পদার্থ স্বনির্দেশক। আমরা কিছুক্ষণ আগে একটা বিক্রিয়া বলছিলাম যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে যদি আমি অক্সালিক অ্যাসিড বিক্রিয়া করি H2CO4 প্লাস সালফিউরিক অ্যাসিড, তাহলে আমাদের যে বিক্রিয়াটা হবে সেটা হচ্ছে পটাশিয়াম সালফেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস ম্যাঙ্গানাস সালফেট প্লাস পানি H2O। তো এই বিক্রিয়ায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিজেই একটা নির্দেশক হিসেবে কাজ করে, সেই হিসেবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা স্বনির্দেশক, সেটা ঠিক আছে। আবার বলছে এটা জারক পদার্থ, হ্যাঁ এটা বিজারিত হয়, সুতরাং এটা জারক পদার্থ। আর এটা লেখা আছে এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড না, এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড না, এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। পটাশিয়াম ডাইক্রোমেট প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে আনসার হবে আমাদের 2 এবং 3, জারক পদার্থ এবং স্বনির্দেশক। নিচের কোনটি বাফার দ্রবণ? দুধ, মধু, রক্ত, স্যালাইনের দ্রবণ। আমরা জানি যে রক্ত একটা উৎকৃষ্ট বাফার দ্রবণ, যেটাতে বাইকার্বনেট বাফার, প্রোটিন বাফার, ফসফেট বাফার এগুলো থাকে। তো সেই হিসেবে রক্ত একটি বাফার দ্রবণ, তাহলে এটা। এবং রক্তের পিএইচটা আমরা জানি যে রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45, অথবা একদম অ্যাকুরেটলি বলতে গেলে সেটা হচ্ছে 7.4। আমার এটা নিয়ে আর আলাপ করার দরকার নাই। এইবার আমরা চলে আসব এর আগের বোর্ড, অর্থাৎ সিলেট বোর্ড 2019। সিলেট বোর্ড 2019-এ যেটা আছে, নিচের কোন গ্যাসের জ্বালানি ক্ষমতা সবচেয়ে বেশি? আমরা জানি মিথেনের জ্বালানি ক্ষমতা সবচেয়ে বেশি, মিথেন। তাহলে সেই হিসেবে মিথেনটা আলাদা করে মনে রাখবা, যদিও জ্বালানি ক্ষমতা বেশি কি আর কম কার এটার আলাদা করে ম্যাথমেটিক্যাল কতটা টার্ম আছে। সেটা ছাড়াও যদি আমি এমনিতে বলতে চাই তাহলে মিথেন গ্যাসটা সর্বোৎকৃষ্ট জ্বালানি। নিচের কোন বাফার দ্রবণ মানবদেহের রক্তের পিএইচ নির্ণয় করে না? মানবদেহের রক্তের যে বাফার আছে সেখানে 3 ধরনের বাফার বিদ্যমান। একটা হচ্ছে ফসফেট বাফার, বাইকার্বনেট বাফার, এবং আরেকটা হচ্ছে আমাদের প্রোটিন বাফার। এখানে 4টা বাফার দেওয়া আছে, একটা অ্যাসিটেট বাফার, প্রোটিন বাফার, ফসফেট বাফার, বাইকার্বনেট বাফার। তাহলে এখানে অ্যাসিটেট বাফারটা হবে না, বাকি 3টা কিন্তু রক্তের পিএইচ নির্ণয় করে মানবদেহের, সুতরাং এটা। বেগ ধ্রুবকের মান বিক্রিয়া ক্রমনির্ভর, সক্রিয়ণ শক্তি নির্ভর এবং তাপমাত্রা নির্ভর। বেগ ধ্রুবকের মান 3টা নির্ভর করে, বিক্রিয়া ক্রমনির্ভর, সক্রিয়ণ শক্তি নির্ভর এবং তাপমাত্রা নির্ভরশীল। আলাপ করার আর দরকার নাই। এরপরে আমাদের লাশ অ্যাথিলের নীতি থেকে আসছে। আমি যদি একটা বিক্রিয়া করি, লেখা আছে 2AB2 + B2। দেখো এই ধরনের বিক্রিয়াগুলো যদি একটু তোমরা ঠান্ডা মাথায় করো, স্টাডি করো, তাহলে এইখান থেকে সহজে সেটা আনসার শুদ্ধ হবে। অর্থাৎ আমি বিক্রিয়াটা পাইলাম 2AB2 +
B2 এটা বিক্রিয়া করে আমাদের যেটা উৎপন্ন হচ্ছে 2AB3 2AB3। কারণ দেখো এখানে বিক্রিয়া করে 2 দুনা 4 4 2 6 3 দুনা 6 আবার 2টা A উৎপন্ন হচ্ছে এবং এখানে লেখা আছে ডেল্টা H ইকুয়ালস নেগেটিভ। তার মানে এটা একটা তাপ উৎপাদী। প্রথম প্রশ্ন যেটা আছে কেপি এর একক অ্যাটমসফিয়ার। দেখো কেপি এর একক কিন্তু অ্যাটমসফিয়ার না, কারণ অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার এখানে 2 আছে মাইনাস এখানে 2 একে 3, তাহলে ইকুয়ালস অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার -1 হবে। অর্থাৎ আমাদের এখানে বলা আছে কেপি এর একক অ্যাটমসফিয়ার, তার মানে 1 নম্বর উত্তরটা শুদ্ধ না। তারপরে কেসি ইকুয়ালস কেপি আরটি। কেপি ইকুয়ালস কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার এখানে 2 থেকে 3, তার মানে গেলে -1 হবে। দেখো এটা যদি আমি করি তাহলে সমান কেসি ইন্টু 1/RT। তাহলে সুতরাং আমরা এখানে এইভাবে লিখতে পারি কেসি ইকুয়ালস কেপি আরটি, মানে এই কোণাকোণি যদি গুণ হয় তাহলে মানটা এরকম আসবে। সুতরাং এই উত্তরটা শুদ্ধ। আর তাপমাত্রার পরিবর্তনে কেপি এর মান পরিবর্তিত, হ্যাঁ তাপমাত্রার পরিবর্তনে কেপি পরিবর্তিত হবে। তাহলে আনসার আমাদের 2 এবং 3 হবে। এরপরে লেখা আছে সাম্য বিক্রিয়াটিতে AB3 এর উৎপাদন বৃদ্ধি পাবে। এটার উৎপাদন কখন বৃদ্ধি পাবে? প্রশ্ন 1 হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি করলে। দেখো আমরা যেহেতু এটা তাপ উৎপাদী অর্থাৎ এই পাশে তাপ আছে, সুতরাং তাপমাত্রা যদি বৃদ্ধি করি বিক্রিয়াটা কখনোই এদিকে যাবে না, সেটা পশ্চাৎ দিকে যাবে। তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আমি তাপ বৃদ্ধি করি বিক্রিয়া পশ্চাৎ দিকে যায়, তার মানে আমার তাপমাত্রা বৃদ্ধি করলে এটার উৎপাদন বাড়বে না। প্রথম উত্তরটাই ভুল। চাপ বৃদ্ধি করলে এই পাশে 2 মোল আর 1 মোল মিলে 3 মোল আছে, চাপ বেশি, সুতরাং চাপ বাড়ালে বিক্রিয়া সামনের দিকে যাবে, সামনের দিকে গেলে AB3 এর উৎপাদন বৃদ্ধি পাবে। তার মানে 2 নম্বর উত্তরটা শুদ্ধ আছে। বিক্রিয়া পাত্র থেকে AB3 অপসারণ করলে, হ্যাঁ আমি যদি এই পাত্র থেকে এটা হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন করলে এটা যত বেশি সরিয়ে নিব বিক্রিয়াটা ততই এটা বিক্রিয়া করে আবার এটা উৎপন্ন হবে, সেটা তার মানে 2 এবং 3 দুইটাই উত্তর শুদ্ধ। যে আমার চাপ বৃদ্ধি করলে এটা বিক্রিয়ার সামনের দিকে যাবে বা AB3 এর উৎপাদন বৃদ্ধি পাবে, আর এটা বিক্রিয়া পাত্র থেকে সরিয়ে নিলে বা অপসারণ করলেও এটার উৎপাদন বৃদ্ধি পাবে। তারপরে যেটা দেখা যাচ্ছে নিচের কোন দ্রবণের pH > 7, তার মানে অবশ্যই আমরা জানি যে ক্ষারীয় দ্রবণের pH মানে 7 থেকে বড়। যেমন লেখা আছে ফেরিক ক্লোরাইড। ফেরিক ক্লোরাইড একটা অম্লীয় দ্রবণ, কেননা ফেরিক ক্লোরাইড দুইটা যৌগ মিলে তৈরি, একটা হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। ফেরিক হাইড্রোক্সাইডটা একটা দুর্বল ক্ষার, কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা শক্তিশালী অম্ল। সুতরাং শক্তিশালী অম্লের প্রাধান্য থাকবে, এটার জলীয় দ্রবণটা হবে অম্লীয়। সোডিয়াম ক্লোরাইড, এটা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড দুইটাই শক্তিশালী, সুতরাং তাদের যে সোডিয়াম ক্লোরাইডের যে জলীয় দ্রবণ সেটা হবে নিরপেক্ষ বা প্রশম। তারপর লেখা আছে সোডিয়াম কার্বনেট। হ্যাঁ সোডিয়াম কার্বনেটটা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কার্বনিক অ্যাসিড তৈরি করবে। তো কার্বনিক অ্যাসিডটা দুর্বল অ্যাসিড, বাট সোডিয়াম হাইড্রোক্সাইড একটা সবল ক্ষার, সুতরাং এটার জলীয় দ্রবণ ক্ষারধর্মী এবং ক্ষারধর্মী হলেই তার pH > 7। তারপর লেখা আছে অ্যামোনিয়াম ক্লোরাইড। একইভাবে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিডটা সবল অ্যাসিড তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণও অম্লীয়, সুতরাং ওইটা যদি দেয় তাহলে pHটা কমবে। তাহলে pH কার বেশি? সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের pH 7 থেকে বেশি। তারপর কিছু কিছু প্রশ্নের উত্তর আছে এখানে আমাদের এই বের করতে হবে। আমরা এই যখন ম্যাথমেটিক্যাল কিছু বড় টার্ম আছে সেই জিনিসগুলো বের করতে গেলে হয়তো আমাদের সময় বেশি লাগবে, সেই জন্য আমি হয়তো ম্যাথমেটিক্যাল জিনিসগুলো নিয়ে আরেকটা ভিডিও করব, সব চ্যাপ্টার ম্যাথমেটিক্যাল যে অংশগুলো আছে। কারণ এখন শর্টকাট আমি করতে গেলে আমার শুধুমাত্র মানে ওই অংশটুকু দিয়েই করলে হচ্ছে। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্ন, এটাও ইম্পর্টেন্ট। 2% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের pH কত? এটাও পারার কথা। 2% মানে হচ্ছে 100 ml 2 গ্রাম আছে, তাহলে 100 ml যদি 2 গ্রাম থাকে তাহলে আমাদের যে আনসার হবে সেটা হচ্ছে 0.5 মোলার হবে। তাহলে 0.5 মোলার যদি আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা যদি 0.5 মোলার হয় তাহলে POH - log 0.5 যে মানটা বের হবে 14 থেকে ওই মানটা বাদ দিলে pH এর মানটা বের হবে। তারপরে এই প্রশ্নটা একটু ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে একটা দ্রবণের pH 8 এবং আরেকটা দ্রবণের pH 5,
তাহলে পিএইচ 8 এবং পিএইচ 5 যদি হয়, পিএইচ 5 এবং কোনটা বি দ্রবণে এ দ্রবণের অপেক্ষা কত গুণ বেশি অম্লীয়, তাইলে আমাদের পিএইচ যেটার 5 আর পিএইচ যেটার 8, তার মানে যার পিএইচ যত কম তার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তত বেশি। তাহলে এ দ্রবণ বি দ্রবণ অপেক্ষা কত গুণ বেশি অম্লীয় সেটা হিসাব করবা কি সবসময় 10⁻8 - 5 সমান 10⁻3। 10⁻3 মানে হচ্ছে 1000 গুণ বেশি অম্লীয়, অর্থাৎ এই দ্রবণ অপেক্ষা এই দ্রবণ 10⁻3 টাইমস বা 1000 গুণ বেশি অম্লীয়। তাহলে আমরা জানবো যে যখনই মানটা এরকম দুইটা ভিন্ন মান থাকবে 10⁻, ওই বিয়োগফলটা, তাহলে যেমন ধরো একটা দ্রবণের পিএইচ 6 আছে আর একটা দ্রবণের পিএইচ 3 আছে, তাইলেও 6 থেকে 3 গেলে 3, তাহলে এটা হবে 10⁻3 টাইমস বেশি অম্লীয় 3 যেটা আছে। একইভাবে ধরো একটা দ্রবণের পিএইচ আছে ধরো 10 এবং আরেকটা দ্রবণের পিএইচ আছে আমাদের 14, তার মানে বোঝা যাচ্ছে এটা একটা দ্রবণ আরেকটা দ্রবণ থেকে 10⁻4 টাইমস বেশি ক্ষারীয় হবে, কারণ 14 থেকে 10 গেলে 4, 10⁻4, 10⁻4 মানে হচ্ছে 10,000 গুণ বেশি ক্ষারীয়, যার পিএইচ 14 হবে। তাহলে সেটা আলাদা করে বের করতে পারবা। আর আমাদের মোটামুটি দেখা যাচ্ছে এই ক্ষেত্রে আর বাকি জিনিসগুলো কোন বিক্রিয়ায় তাপ শোষিত হয়, কোন বিক্রিয়ায় তাপ উৎপাদিত হয়, এই জিনিসগুলো অলমোস্ট প্রায় সেম আছে। আর আমি ছোট্ট একটা জিনিস যেটা দিয়ে দেখাচ্ছি যে আমাদের অ্যাটম ইকোনমির পার্সেন্টেজটা কীভাবে বের করতে হয় সেটা, যেমন আমার কোনো একটা বিক্রিয়া আছে, ধরো অ্যাটম ইকোনমির পার্সেন্টেজ হচ্ছে এরকম, অ্যাটম ইকোনমির পার্সেন্টেজ এটা সমান কাঙ্ক্ষিত উৎপাদের ভর ইন্টু 100 ডিভাইড বাই মোট বিক্রিয়কের ভর। এভাবে জানলে তাহলে আমরা 100 অর্থাৎ 100% পার্সেন্টেজ হিসেবে অ্যাটম ইকোনমিক পার্সেন্টেজটা বের করতে পারবো। যেমন একদম সিম্পল এক্সাম্পল, আমি যদি মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করি তাহলে সেক্ষেত্রে আমাদের মিথাইল ক্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হবে। তার মানে এখানে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে এটা। তাহলে সুতরাং এইটার অ্যাটম ইকোনমির যে পার্সেন্টেজ সেটা হবে উপরে হবে এইটার ভর, তাহলে 12 × 3 = 15, 15 আর 35.5, তাহলে 50.5 ইন্টু 100 ডিভাইড বাই এটা CH4 হচ্ছে 12 × 4 = 16 আর 35.5 × 2 = 70, 71, তাই 71 আর 16 হচ্ছে 87, 87। তাহলে 87 দিয়ে যদি ভাগ করি আমরা 50.5কে তারপরে 100 দিয়ে গুণ করি, তাহলে সেখানে যে পার্সেন্টেজটা হবে ওইটা হবে অ্যাটম ইকোনমির পার্সেন্টেজ। আমরা এইভাবে অনেক কিছু সলিউশন করতে পারবো আশা করি। আমার যেমন কোনো দ্বি অম্লীয় ক্ষারের মোলার ঘনমাত্রা 0.05 হলে, দেখো দ্বি অম্লীয় ক্ষার মানে হচ্ছে যেখানে দুইটা হাইড্রক্সিল মূলক থাকবে, যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটা দ্বি অম্লীয় ক্ষার। দ্বি অম্লীয় কেন বলা হয়? কারণ এটা 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করতে পারে, সেই জন্য এটা দ্বি অম্লীয় ক্ষার। আর যদি দ্বিক্ষারীয় অম্ল বলা হয় তখন যেখানে হাইড্রোজেন দুইটা আছে, যেমন H2SO4, H2SO3, তাহলে এটা যেহেতু দ্বি অম্লীয় তীব্র ক্ষার বলা আছে দ্বি অম্লীয় তীব্র ক্ষারের মোলার ঘনমাত্রা 0.05, এটার 0.05 যদি হয় তাহলে এটা 1 মোল বিয়োজিত হলে 2 মোল হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে, তাহলে হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা এটার দ্বিগুণ হবে, অর্থাৎ 0.1। তাহলে 0.1 যদি হয় তাহলে POH হবে, তাহলে -log 0.1 অর্থাৎ 1। তাহলে POH 1 যদি হয় তাহলে pH হবে 13। আমরা মুখে মুখে বের করতে ফেলতে পারতেছি। তার মানে অর্থাৎ এখানে আনসার হবে 13 যদি দ্বি অম্লীয় তীব্র ক্ষার হয়। আর যদি দ্বিক্ষারীয় তীব্র অম্ল হয় অর্থাৎ সেই ক্ষেত্রে H2SO4 হইতো এবং সেই ক্ষেত্রে 2 মোল হাইড্রোজেন আয়ন উৎপন্ন হলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তখন 0.1 হইতো এবং তখন pH হইতো সরাসরি 1। তাহলে এইভাবেও আমরা মুখে মুখে করতে পারি যে দ্বি অম্লীয় তীব্র ক্ষার বা দ্বিক্ষারীয় তীব্র অম্লের pH কীভাবে বের করব। বাকিগুলা কেপিকেসির উপরে আছে,
এবং এখানে যেমন একটা প্রশ্ন আছে এই বিক্রিয়ার অ্যাটম ইকোনমির পার্সেন্টেজ কত, ইথানল এবং অ্যাসিটিক অ্যাসিড বিক্রিয়া করে এস্টার উৎপন্ন করছে, পানি উৎপন্ন করছে, সুতরাং ওই বিক্রিয়া আমরা আশা করি পারবো। সেটা হচ্ছে বোর্ড কোশ্চেন, এই চট্টগ্রাম বোর্ড 2019, খুব বেশি জটিল আসে নাই। বিক্রিয়াটির কেপি এবং কেসি এর একক, কেপি এর একক কোনটি, তারপরে আংশিক চাপ কি, N2O4 থেকে 2NO2 উৎপন্ন হলে আংশিক চাপ কী হবে, সেই জিনিসগুলো আমরা মোটামুটি ইজিলি পারবো। কোনটি ক্ষারীয় বাফার দ্রবণ, আমাদের এইটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019। ক্ষারীয় বাফার দ্রবণ দুর্বল ক্ষার এবং শক্তিশালী অ্যাসিডের সাথে বিক্রিয়া করে যে উৎপন্ন লবণ হয়, এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ। তারপর কোন বিক্রিয়ার প্রশমন তাপের মান সবচেয়ে বেশি, সেখানে ওই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোফ্লোরিক অ্যাসিড দেওয়া থাকবে। 2SO2 + O2 2SO3 উৎপন্ন হয়, সেক্ষেত্রে কেপি এর একক কোনটি, কেপি এর একক হবে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার -1। কোন তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান সর্বাধিক, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যেই তাপমাত্রায় পানির অণুগুলোর মধ্যে যে বন্ধন আছে সেইটা পুরোপুরি ভেঙে যায়, এবং সেটা এখানে লেখা আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান সর্বাধিক হবে। তারপর লেখা আছে কার্বন প্লাস অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়াটি হলো কার্বনের দহন বিক্রিয়া। হ্যাঁ, কার্বনের দহন বিক্রিয়া, কারণ 1 মোল কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। কার্বন ডাইঅক্সাইডের গঠন বিক্রিয়া, হ্যাঁ এটা 1 মোল কার্বন ডাইঅক্সাইড তার উপাদান মৌল থেকে উৎপন্ন হয়, সেজন্য এটা কার্বন ডাইঅক্সাইডের গঠন বিক্রিয়া। আবার এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাও ঠিক আছে, কারণ এই বিক্রিয়ায় -393 কিলোজুল তাপ উৎপন্ন হয়, সুতরাং এটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাও ঠিক আছে। আমি চলে এসেছি কুমিল্লা বোর্ড। হ্যাঁ, এইবার দেখো নিম্নোক্ত পরিবর্তন কোন ধরনের, এবং পরিবর্তনটা লেখা আছে। দেখো এখানে পরিবর্তনটা আমরা মানে তাদের ফিজিক্যাল কন্ডিশন দেখে বলতে পারবো যে একটা বিক্রিয়া সেটা কোন ধরনের পরিবর্তন। লেখা আছে ½ Cl2, দেখো ½ Cl2 এবং গ্যাসিয়াস, এইখানে Cl পরিণত হবে গ্যাসিয়াস অবস্থায়। দেখো এখানে অণু থেকে পরমাণু 1 মোল ক্লোরিন পরমাণু উৎপন্ন হয়েছে, এবং সেই তাপটাকে এখানে বাষ্পীকরণ তাপ, ঊর্ধ্বপাতন তাপ, পরমাণুকরণ তাপ, গলন তাপ। তাহলে এখানে যেহেতু ফিজিক্যাল স্টেট ঠিক আছে, শুধুমাত্র অণু থেকে অণু ক্লোরিন থেকে একটা পরমাণু ক্লোরিন উৎপন্ন করছে, তার মানে এই তাপটা হচ্ছে পরমাণুকরণ তাপ। বাকি তাপগুলো বাষ্পীকরণ তাপ যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে ধরো H2O যেটা লিকুইড আছে, সেটাই যদি H2O গ্যাসিয়াসে পরিণত হয়, সেটা হবে বাষ্পীকরণ তাপ। আবার যদি আমার এইখানে এই ঊর্ধ্বপাতন তাপ হয়, তার মানে ঊর্ধ্বপাতন তাপ হবে সেই পদার্থগুলা যাদেরকে সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত করা হয় 1 মোল। যেমন ধরো আমি যদি বলি অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা একটা ঊর্ধ্বপাতিত পদার্থ যেটা সলিড অবস্থায় আছে, এবং সেটা অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা গ্যাসিয়াস অবস্থায় পরিণত হবে, তাহলে এইখানে যে তাপটা হবে সেটা হবে ঊর্ধ্বপাতন তাপ। আর যেটা আরেকটা দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে নিম্নপাতন। নিম্নপাতন আমাদের এখানে আরেকটা দেওয়া আছে বাষ্পীকরণ, ঊর্ধ্বপাতন, পরমাণুকরণ তাপ, গলন তাপ। তাহলে গলন তাপ হবে কি, যখন সলিড থেকে যখন লিকুইডে যাবে সেটা হচ্ছে গলন তাপ। তাহলে এইভাবে আমরা বুঝবো, তবে সেটা 1 মোল হইতে হবে। তাহলে এই প্রশ্নের উত্তরটা খুব বেশি কঠিন না। গ্লুকোজ হতে অ্যালকোহল প্রস্তুতিতে ব্যবহৃত এনজাইম কোনটি? গ্লুকোজ থেকে অ্যালকোহল প্রস্তুতিতে ব্যবহৃত এনজাইমটা হচ্ছে আমাদের এখানে জাইমেস এনজাইম। তাহলে যেটা আমরা ভিনেগার প্রস্তুতিতে ব্যবহার করি। তাহলে সেই প্রশ্নের উত্তরটা খুব বেশি জটিল হবে না আশা করি। তারপরে বারেবারেই বাকি জিনিসগুলা একই জিনিস আসছে, যে এটার শক্তিমাত্রা কত হবে, তারপরে এটার পিএইচ কত হবে, এই টাইপের জিনিস। 0.005 মোলার সালফিক অ্যাসিড দ্রবণে, সেখানে সালফিক অ্যাসিড দ্রবণটা আমরা জানি যে 2 মোল হাইড্রোজেন উৎপন্ন করবে, তাহলে ঘনমাত্রা যা দেওয়া আছে তাকে 2 দিয়ে গুণ করে তারপর পিএইচটা বের করব। সহজ আছে। অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর প্রশমন তাপের মান কত? আমি বলছিলাম যে দুইটাই যদি দুর্বল হয় তাহলে সেক্ষেত্রে মানটাও দেওয়া আছে -50.4, কারণ বাকি মান যেগুলো দেওয়া আছে -68.6 হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, -57.34 আছে যেটা সবল অ্যাসিড এবং সবল ক্ষার, তারপরে আছে -55.2 যেটা একটা দুর্বল একটা সবল হইলে, আর একটা দেওয়া আছে -50.4, অর্থাৎ দুইটাই যদি দুর্বল হয়। এবং আমাদের এখানে প্রশ্নে অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুইটাই দুর্বলই দেওয়া আছে। সুতরাং আমরা আর বাকি এর মধ্যে আমার ঢাকা বোর্ড পর্যন্ত 2019 শেষ। আমরা এরপরে যদি আরেকটা ভিডিও করি
তাহলে সেক্ষেত্রে সেটাতে ম্যাথমেটিক্যাল পার্টগুলো থাকবে। আর মূলত আমার এই চ্যাপ্টারে এর চেয়ে বেশি খুব বেশি কিছু নাই। আর বাকিগুলো তোমরা নিজেরাই ইয়ে করতে পারবে। আর কিছু কিছু এমসিকিউর জন্য তোমাদের কোনো রিকোয়ারমেন্ট যদি থাকে যে কোন অংশের উপর ভিডিওটা দিলে তোমাদের মানে ইয়েটা ফুলফিল হয়, তোমার জানার পরিধিটা ভালো হয়, ইজিলি সব কিছু আয়ত্ত করতে পারবা, সেরকম যদি আমাকে একটু সাজেস্ট করো তাহলে আমি ওইভাবেই ভিডিও করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। বেস্ট অফ লাক।